সবুজে সাজানো ডুয়ার্স আমার সবসময় ভীষণ ভালো লাগে। এর আগেও আমি কয়েকবার এর সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করেছি। সত্যি বলতে কি, ঘন সবুজ গা ছমছমে জঙ্গল যে কেমন হতে পারে সেটা এই ডুয়ার্সই আমাকে হাত ধরে চিনিয়েছে। আমরা এইবারের ডুয়ার্স ভ্রমণের পরিকল্পনা করেছিলাম এমনভাবে যাতে এই অঞ্চলের বেশিরভাগ ভ্রমণের স্থানগুলি স্বাদ গ্রহণ করতে পারি। ঘুরে দেখেছিলাম এখানকার তিনটে ন্যাশনাল পার্ক, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু, ভারত বাংলাদেশের একটি অদ্ভুত করিডর, ছুঁয়ে দেখেছিলাম প্রতিবেশী ভুটানকে। আর এখানকার নদীগুলি তাদের কথা যে না বললেই নয়। লেপচাখা, ঝালং, বিন্দু, জলপেশ, লাটাগুড়ি, জলদাপাড়া, জয়ন্তী, কোচবিহার, কি ছিল না আমাদের এই ডুয়ার্স ভ্রমণে। ডুয়ার্স ভ্রমণের বিভিন্ন পর্বে আপনাদের জন্য থাকলো এখানকার হোটেল, যাতায়াত, খরচ, ড্রাইভার ও ভ্রমণ সংক্রান্ত নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। উত্তর পূর্ব ভারতের হিমালয় পর্বতমালার দক্ষিণের বহির্পাদদেশ থেকে ব্রহ্মপুত্র নদীর অববাহিকা সংলগ্ন অঞ্চলই হল ডুয়ার্স। পশ্চিমবঙ্গের তিস্তা নদী থেকে আসামের ধানসিঁড়ি নদী পর্যন্ত 30 কিলোমিটার চওড়া এবং 350 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হল এই ডুয়ার্স। সংকোষ নদী এই ডুয়ার্সকে দুটি ভাগে ভাগ করেছে। পূর্ব দিকের অংশটি হল আসাম ডুয়ার্স আর পশ্চিম দিকের অংশটি হল বেঙ্গল ডুয়ার্স। এই অঞ্চলে ভুটানের সাথে যোগাযোগের জন্য 18টি চলাচলের পথ আছে। ডোর মানে হলো দরজা, আর এই ডোর্স বা ডুয়ার থেকেই এই স্থানের নাম হয় ডুয়ার্স। শিয়ালদহ থেকে রাত 8:35-এর 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে বসলাম। শিলিগুড়ি জংশনের পরের স্টেশনই হলো নিউ মাল জংশন। পরের দিন সকাল 9:10-এ নিউ মাল পৌঁছে যাওয়ার কথা। বেঙ্গল ডুয়ার্সের মধ্যে 3টি ন্যাশনাল পার্ক আছে, গরুমারা, জলদাপাড়া ও বক্সা টাইগার রিজার্ভ। যে কোনো একটি দিক থেকে আপনার হাতে থাকা সময় অনুযায়ী ভ্রমণের পরিকল্পনা আপনি করে নিতে পারেন। গরুমারা ন্যাশনাল পার্কের কাছে অনেকগুলি স্টেশন আছে। নিউ মাল জংশন দূরত্ব 30 কিলোমিটারের মতো, নিউ ময়নাগুড়ি স্টেশন দূরত্ব 20 কিলোমিটারের মতো ও ধূপগুড়ি দূরত্ব 40 কিলোমিটারের মতো। আবার যদি ট্রেন না পান তাহলে শিলিগুড়ি বা এনজেপি থেকেও এই ভ্রমণ শুরু করা যায়। শিলিগুড়ি থেকে লাটাগুড়ির দূরত্ব 60 কিলোমিটারের মতো। এদিকে জলদাপাড়া ন্যাশনাল পার্কের কাছাকাছি স্টেশন হচ্ছে হাসিমারা। ফালাকাটা স্টেশন থেকেও শুরু করা যেতে পারে। আর বক্সা ন্যাশনাল পার্কের সব থেকে কাছে আলিপুরদুয়ার জংশন, দূরত্ব মাত্র 10 কিলোমিটার। আবার নিউ কোচবিহার জংশন থেকেও শুরু করা যেতে পারে। আপনি প্রথমে গরুমারা, তারপর জলদাপাড়া হয়ে চলে আসুন বক্সাতে, অথবা উল্টো পথেও এই ভ্রমণ শুরু করতে পারেন। আর যদি হাতে কম সময় থাকে তাহলে যে কোনো একটি বা দুটি ন্যাশনাল পার্ক ভ্রমণ করে নিতে পারেন। নিউ মাল জংশন থেকে আমরা একটা গাড়ি নিয়েছি। ধরুন আপনারা 4 জন আছেন, তা একটা ছোট গাড়ি নেবেন। তা ধরুন আপনারা শুধু লাটাগুড়ি অবধি যাবেন। লাটাগুড়ির দূরত্ব এখান থেকে 30 কিলোমিটার যদি গরুমারা ন্যাশনাল পার্ক হয়ে যান। আর যদি আরেকটা রাস্তা আছে বড় দিঘি হয়ে, সেক্ষেত্রে রাস্তাটা একটু শর্ট হয়, তো সেটা করেও যদি যান তাহলে ওই 22-23 কিলোমিটারের মতো। আর ভাড়া ধরুন 4 জনের গাড়ি যেগুলো আছে সেগুলোর ভাড়া ওই 1000 টাকা পড়বে শুধু লাটাগুড়ি পর্যন্ত। আর বড় গাড়ি যদি নেন সেক্ষেত্রে আরেকটু বেশি হবে। এই হচ্ছে এখানকার ভাড়া। এবার ধরুন আপনি যদি পার ডে হিসাবে নিয়ে নেন সেক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া পড়ছে ওই 3000 টাকার মতন। কারণ ওই পাহাড়ি রাস্তা তো, সেক্ষেত্রে ওই আপনার তেলের যে খরচ সেটা তো অনেকটা বেশি হবে, তো সেক্ষেত্রে ওই রকমই ভাড়া পড়বে। আর যদি একটু বড় গাড়ি নেন তাহলে 3500 টাকা। যদি সিজন হয় তাহলে একটু 19-20 হবে। দিন প্রতি 3500 থেকে 4000 টাকাও ভাড়া হয়ে যেতে পারে।
ভ্রমণের প্রথম দিনটা আমরা শুরু করেছিলাম মালবাজারের বিখ্যাত হনুমান মন্দির দিয়ে। স্থানীয় মারোয়াড়িরা এর নির্মাণ করেছিলেন। এই মন্দিরে একটি রামশিলাও রাখা আছে। এখান থেকে কিছুটা দূরে যাওয়ার পরেই দেখা মেলে নেওরা ভ্যালি টি স্টেটের। এই রাস্তায় লাটাগুড়ি যাওয়ার পথে অবাক করা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলাম। এখানে দেখুন, এই দৃশ্যটা কিন্তু এর আগে আমি কখনো পাইনি। এইরকম ধান ক্ষেত, ওখানে মানুষরা সব কাজ করছেন ওরা, আর ওইখানে কাঞ্চনজঙ্ঘা ঝকঝকে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা লাটাগুড়িতে আমাদের রিসর্টে চলে এসেছি। এই সামনে চা বাগান। এখানকার বেশিরভাগ রিসর্টে এরকম পরিবেশটা খুব সুন্দর হয়। তা আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা আপনাদের আগে দেখিয়ে দিই। এখানে খুব সুন্দর একটা জানলা আছে, ঘর থেকে চারপাশটা দেখা যাবে। আর এই বিছানা। এখানে দেওয়ালে কিছু কিছু জায়গায় একটু দাগ দেখছি, এগুলো একটু আছে। একটা টিভি আছে, আয়না আছে, আয়নাটা ঠিকঠাক পরিষ্কার। আর এই হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, ওয়াশরুমটাও ঠিকই আছে, পরিষ্কার মোটামুটি। গিজার আছে। আর এর খরচ হচ্ছে দিন প্রতি 1500 টাকা। তো এখন এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে এই এখন নভেম্বর মাস, ডিসেম্বর মাস আর এই কদিন আছে, তা তখন কিন্তু রেট বেড়ে যাবে। বা ধরুন দুর্গাপুজোর সময়টা, হ্যাঁ, বা মার্চ মাসে যে ছুটি ফুটিগুলো থাকে সেই সময়টা, তখন কিন্তু রেট একটু বাড়ে। তা আমরা এখন যাচ্ছি হচ্ছে গাজলডোবা। গাজলডোবার দূরত্ব এখান থেকে 27 কিলোমিটার। ওই ধরুন ঘন্টাখানেক লাগবে না, তার মধ্যেই পৌঁছে যাব। তা আমরা আসার সময় না আমরা ব্রেকফাস্ট করেছি এই লাটাগুড়ির মোড়ে। ওখানে অনেকগুলো দোকান আছে, তা আমরা ওখান থেকে ব্রেকফাস্টটা করে নিয়েছি। এখন রিসর্ট তো রইলই, রিসর্টে তো খাওয়া দাওয়ার জন্য ওরা তো আছেই। রাত্রিবেলা আমরা রিসর্টে খাবো, আর ভাবছি যে এখানে লোকাল যে দোকান আছে বা খাবার আছে সেগুলো একটা আইডিয়া হবে। আজকে এত সুন্দর আবহাওয়া, মানে গাজলডোবায় এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে, দারুণ সুন্দর লাগছে, দারুণ। ওই যে দূরে এখানে অনেকগুলো খাবারের দোকান আছে। আমরা দুপুরের খাবার আজকে এখানেই খাবো। এখানে বরলি মাছও পাওয়া যায়, মানে এখানকার যে ফেমাস বরলি মাছ, যার খুব স্বাদ, সেই মাছ এখানে পাওয়া যায়। আপনারা ধরুন এখন নভেম্বর মাসের শেষ, আপনারা যখন ডিসেম্বরের দিকে যদি আসেন, মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, এখানে অনেক পরিযায়ী পাখি আসে। লাদাখ থেকে, মধ্য এশিয়া থেকে অনেক পরিযায়ী পাখি আসে। এই গাজলডোবায় আমরা একটা হোটেলে খেতে বসেছি। তা এখানে অনেকগুলো দোকান আছে, এই দিকেটায় খুব ভিড়, সেই কারণে আমরা এই দিকেটায় চলে এলাম। তা এটাও মোটামুটি ভালোই, তাই এই দিকটা একটু ফাঁকা আছে। তো এখানে যে স্পেশাল বরলি মাছ, এই বরলি মাছ আমরা পেয়েছি। বরলি মাছটা মোটামুটি ঝাল করেছে। তা আমাদের বাপ্পাদা বরলি মাছ আসল চেনে, তা বলছে যে কিছু কিছু বরলি আছে আর কিছু কিছু আরেকটা ওই বরলি মাছের মতোই অনেকটা দেখতে হয়, টেস্টও প্রায় একই, চৈতালি মাছ। আচ্ছা, এই যে আমাদের খাবার হচ্ছে, এখানে আলু ভাজা, ডাল, পাঁপড়, ভাতও বেশ ভালোই দিয়েছে, লেবু দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, শসা আছে। এখানে একটা আলু কুমড়োর তরকারি আর এই মাছ। এবার যদি শুধু এই নিরামিষটা আপনারা নেন তাহলে 70 টাকা, আর বরলি মাছ যদি নেন তাহলে আরো 70 টাকা। এখানে যদি আপনারা রুই মাছ বা কাতলা মাছ খান তাহলে এই ভাত আর রুই মাছটা দিয়ে বা কাতলা মাছ দিয়ে 140 টাকা। এই এখন আমরা বোটিং শুরু করেছি, আর এদের রেট হচ্ছে 100 টাকা করে এক একজনের। 1.5 কিলোমিটার রাস্তা যদি ঘুরি তাহলে 100 টাকা, আর যদি 3 কিলোমিটারের একটা আছে সেটাই যদি ঘুরি তাহলে হচ্ছে 200 টাকা করে এক একজনের। মানে আমরা 3 জন আছি, যদি 3 কিলোমিটার যাই তাহলে 600 টাকা পড়ে যাবে। ডুয়ার্স মানেই হচ্ছে জঙ্গল। আজকে আমরা জঙ্গলেই যাচ্ছি। জঙ্গলের মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা জঙ্গলের চারপাশটা দেখবো। সাফারি নয়, যে জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে যে সাফারি হয় সেটা নয়, কিছুটা আছে সাফারি। আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, সেখান থেকে সবকিছু দেখবো। তাই এখানে 4টে ওয়াচ টাওয়ার আছে: যাত্রাপ্রসাদ, মেদলা, চুকচুকি আর চাপড়ামারি। চাপড়ামারিটা না একদম কাছে, মানে এই যে মূর্তি নদী আছে, মূর্তি নদী থেকে পার করলেই হচ্ছে চাপড়ামারি। আমরা না এই আমাদের যে বুকিং স্লিপ ছিল, যে স্লটে আমরা বুকিং করেছিলাম, সেই কাগজটা নিয়ে আমরা এখানে এসেছিলাম। তো এখানে দেখালাম, দেখানোর পরেতে আমাদেরকে 20 টাকা নেওয়া হলো আমাদের থেকে।
একটা চার্জ, কিন্তু তার জন্য আমাদেরকে 2 প্যাকেট ধূপকাঠি দেওয়া হয়েছে। আর উনি দেখে এই সামনে হচ্ছে সাফারির যে গাড়িগুলো সে এই সামনেটায় রাখা আছে, এখন আমরা ওইখানটায় যাচ্ছি, ওখানে গিয়ে আমাদের গাড়ি দিয়ে দেবে। আচ্ছা, আমরা মানে এখন পর্যটকের অতটা রাশ নেই, তো সেই জন্য আমাদের একটা গাড়ি আমরা দুজনেই আমরা একটা গাড়ি নিয়ে নিচ্ছি, না হলে শেয়ারেও যাওয়া যায়। তো আপনারা যদি আসেন একটু সকাল সকাল আসলে শেয়ারে হয়ে যাবে। এই যে এসে গেছি, এখান থেকে আমরা গাড়িগুলো নিয়ে নেবো। এই আমরা যাচ্ছি এখন যাত্রাপ্রসাদের দিকে। তো এখানে আমরা 1680 টাকা দিলাম একটা পুরো গাড়ির জন্য, আর এখানে 20 টাকা দিয়েছিলাম। এই যদি মানে এখন পর্যটক থাকতো তাহলে হয়তো শেয়ার করা যেত, সেরকম পর্যটক নেই, তাই দুজনেই আমাদের একটা গাড়িতে যাচ্ছি। 10 কিলোমিটার পর্যন্ত যাব, তারপরে জঙ্গলের একদম গভীরে যাব, সেখানে আরো 9 কিলোমিটার যাব, তারপর একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে 2টো পয়েন্ট আছে, একটা ওয়াচ টাওয়ার, একটা হচ্ছে রাইনো পয়েন্ট। ওইটা এটা খাউকি, এটা লবণের সূর্য, আর এটা হচ্ছে মূর্তি দিবে। তো এটা এবছরে এত বৃষ্টির কারণে ছেড়ে ওই জঙ্গলটার মাঝখান দিয়ে জল নদীতে ঢুকে। আচ্ছা, এদিকে জলটা বেরোচ্ছে মূর্তি এটা। আর ইউরে যতটা দেখা যাচ্ছে না, পুরোটা জঙ্গল, আর এই যে ফাঁকাগুলো হচ্ছে গ্রাসল্যান্ড, কাশফুলগুলো পুরোটা এটা গ্রাসল্যান্ড। এখানে কোথাও গ্রাম ফ্রাম নেই, পুরোটা জঙ্গল। আপনারা যারা ওয়াচ টাওয়ার বুকিং করবেন, আমি মেদলাতেও গিয়েছি, তা আমার মনে হয় যেটা যে এই যে ওয়াচ টাওয়ারটা, এই যাত্রাপথটা খুব ভালো, কারণ মেন রোড থেকে ওখানেও জঙ্গল ছিল, প্রায় 10 কিলোমিটার আনলো, তারপরে আবার এখানে জঙ্গলের গভীরে 9 কিলোমিটার আনলো। তা সেটা একটা উপরি পাওনা, এটা আপনারা করতে পারেন, এটা একটা খুব ভালো হলো। আর এখানে স্লটগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। শীতকাল বলে এখন 6:30, না হলে গরমের সময় 6টা থেকে শুরু হয়, তা 1.5 ঘন্টার হয়, 6:30 থেকে 8টা, তারপরে 1 ঘন্টা বন্ধ, তখন আবার 9টা থেকে শুরু হবে, 9টা থেকে 10:30, তারপর আবার দুপুরবেলা একটা আছে, তারপরে 3:30 একটা আছে। আর বুকিং করবেন, ওয়েবসাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সি, এই ওয়েবসাইট থেকে আপনি বুকিং করবেন। আপনি এমনি গরুমারা বা জলদাপাড়া ন্যাশনাল পার্ক টিকিট বুকিং বা ওয়াচ টাওয়ার বুকিং লিখলেই চলে আসবে। তা আপনি যখন ওয়েবসাইটটা খুলবেন, দেখবেন গরুমারা ন্যাশনাল পার্ক আর জলদাপাড়া ন্যাশনাল পার্ক আছে, যেখানে আপনি বুকিং করেন সেখানে করে নেবেন। এখন আমরা যাচ্ছি গরুবাথানের দিকে, তা ওই লাভা যাওয়ার যে রোডটা সেইটাই ধরবো। তা গরুবাথানের দূরত্ব এখান থেকে 39-40 কিলোমিটারের মতো। ওই গরুবাথান পৌঁছাতে আমাদের ঘন্টাখানেক তো লাগবেই, আর গরুবাথান চলে যাওয়া মানে আমরা কালিম্পংয়েই চলে এলাম। সেদিন গরুবাথানে আমরা সবার প্রথমে দেখেছিলাম দীপাঙ্করা স্তূপা ও চেল নদীকে। এই চেল নদীর খুব কাছেই আছে আহালে ভিউ পয়েন্ট। রাস্তাটি একটু সরু হলেও খুব অপূর্ব, আর এখানেই আছে আই লাভ গরুবাথানের সাইনেজ। আর হ্যাঁ, একটি জিনিস মানতেই হবে, এখান থেকে পাখির চোখে দেখা প্রকৃতি মনে থাকবে চিরকাল।
চিল নদীর ধারেই একটা রেস্টুরেন্টে আমরা খেতে বসেছি। তা খাবারটা মানে পেয়ে আমি অবাক হলাম যে ওরা ভাত দিচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো মোমো বা অন্য কিছু খেতে হবে বা চাউমিন টাউমিন খেতে হবে। তা ওরা ভাত দিয়েছে, পাঁপড় দিয়েছে, এখানে ডাল আছে আর শাক দিয়েছে। এই যে শাকটা যেটা দিয়েছে এটাই রাই শাক, এখানে যেটা হয় না ওই রাই শাকটা দিয়েছে। আলু ভাজা আছে, পাঁপড় আছে, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়েছে। তা আমি মানে অবাক হয়ে গেলাম যে এখানে ভাতটা পাবো, সুন্দর, আর ভাতের চালটাও খুব সুন্দর দিয়েছে, দারুণ সুন্দর। তা ব্যাপারটা এটা কত বললো, এটা টোটালটা 150 টাকা। এটা 150 টাকায় মানে অনেক ভালো খাবার দিয়েছে। পরের দিন ভোরবেলায় আমাদের রিসর্টের পাশে বয়ে চলা নেওড়া নদীকে দেখতে গেলাম। এইখান থেকে তীর তীর করে বয়ে চলা নদী আর কাঞ্চনজঙ্ঘা দেখতে অপূর্ব লাগে। ব্রেকফাস্ট করে রওনা দেব 7 পয়েন্ট সাইট সিনের উদ্দেশ্যে, যাতে থাকবে মহাকাল মন্দির, ঝালং, বিন্দু, দলগাঁও ও গৈরিবাসের মতো বিভিন্ন সুন্দর জায়গাগুলি। আজকে আমাদের সাথে জলঢাকা নদীর দেখা হবে। এখানে না আমরা এলাম হচ্ছে রাবার বাগান আছে। তা রাবার বাগানটা আপনাদের একবার দেখিয়ে দিই, আর আমরা নিজেরাও দেখবো। আর সোজা গেলে জলঢাকা নদী, ওপাশটা ভুটান। জলঢাকা নদীর ওপাশটা, আর ওই দূরের যে উঁচু পাহাড় ওগুলো হচ্ছে সব ভুটানের। এই যে সব রাবার হয়ে আছে এখানে, গাছটা দিয়ে চুঁয়ে 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 জমা হয় এইখানে। এই হচ্ছে গাছ, ওপাশটা কিন্তু ভুটান। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর এই জায়গাটা। উফ, জলের রং কি, আকাশটা নীল হয়ে আছে না, জলও আছে, যথেষ্ট জল আছে। জলঢাকা নদী, সব ওই দূরের পাহাড়গুলো যেগুলো আছে সব ভুটান। এগুলো ওইগুলো কিন্তু সব ভুটানের বাড়ি, ওই বাড়িগুলো। আপনি যদি এখানটা একটু ভালো করে খেয়াল করেন, ওখান থেকে গাড়ি যাবে সব ভুটান। জলঢাকা নদী নিচে, ওপাশটাতে ভুটান। আমরা যাবো, ওই শেষ অব্দি আমরা যাবো। পুরো পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। ওই নিচে কিন্তু এগুলো সব ঝালং, ওইখান থেকে আমরা এলাম। আর জলঢাকা নদী, আর ওপাশটা হচ্ছে ভুটান। দেখুন না, সব ভুটানের ঘর বাড়ি সব দেখা যাচ্ছে। ওই যে চাষ হয়েছে, ওই যেটা গাড়ি যাচ্ছে দূরে, দারুণ সুন্দর এই জায়গাটা, দারুণ দারুণ। দেখুন নদীটা কেমন আঁকা বাঁকা হয়ে গেছে।
লাটাগুড়ি থেকে আজকে আমরা চলে যাচ্ছি জলদাপাড়ার উদ্দেশ্যে। এখান থেকে জলদাপাড়ার দূরত্ব ওই 93 কিলোমিটারের মতো। যদি সরাসরি আমরা চলে যাই তাহলে ওই ধরুন 2.5 ঘন্টা সময় লাগবে জলদাপাড়ায় পৌঁছাতে। তবে আমরা ঠিক করেছি যে জলদাপাড়ায় ঠিক এইভাবে সরাসরি যাব না, আমরা এখানকার বেশ কয়েকটা সুন্দর জায়গা আছে সেগুলোকে দেখবো, দেখে তারপর জলদাপাড়ায় যাব। আমরা জল্পেশ মন্দিরে চলে এসেছি, খুব বেশি সময় আমাদের লাগেনি, ওই ধরুন 40-45 মিনিটের মতন সময় আমাদের লাগলো। খুব বেশি দূরত্ব তো নয়, 28 কিলোমিটার ওখান থেকে। এই যে মন্দির, এখানে ভগবান শিবকে পুজো করা হয়। তা ভগবান শিবের ভৈরব যে রূপ, সেই রূপের এখানে পুজো হয়। এখানে ভগবান শিবকে অনাদিনাথ বলা হয়। বহু প্রাচীন এই মন্দির। 1524 সালে মহারাজা বিশ্বসিংহ, এখন বিশ্বসিংহ যিনি, তিনি কিন্তু কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু কোচ রাজবংশ প্রতিষ্ঠাও করেছিলেন। জল্পেশ মন্দির থেকে জটিলেশ্বর মন্দিরের দূরত্ব তো খুব বেশি নয়, ওই মিনিট 20 মতন আমাদের সময় লাগলো এখানে আসতে। একটা জিনিস দেখুন, ওই মন্দিরটা প্রায় 500 বছরের পুরনো, প্রায় নয় 500 বছরেরই কাছাকাছি একদম পুরনো হচ্ছে। আর এই যে মন্দিরটা আমরা এখন যাচ্ছি আপনাদেরকে দেখাবো, ওই মন্দিরটাও কিন্তু বহু প্রাচীন। মানে এই মন্দিরটা এতই প্রাচীন, এর সঠিক নির্মাণের সময় কিন্তু এখনো জানা যায়নি। আনুমানিক ওই ধরুন 300 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। এখন যদি 600 খ্রিস্টাব্দও ধরে চলি তাহলেও ভাবুন কত প্রাচীন। পোড়ামাটি পাথর দিয়ে মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দির দেখলেই আপনি বুঝতে পারবেন যেটা কত প্রাচীন। দেখেছি চল। মেখলিগঞ্জ থেকে এই জায়গাটার দূরত্ব মানে একটুখানি, ওই মেখলিগঞ্জ থেকে একটুখানি 2 কিলোমিটার মতন আমরা আসলাম। আর তারপরেই এই ব্রিজটা পেয়ে গেলাম। এই যে বিশাল ব্রিজটা, এই ব্রিজটার নামই হচ্ছে জয়ী ব্রিজ, জয়ী সেতু। পশ্চিমবঙ্গের সব থেকে বড় সেতু, দীর্ঘতম সেতু। এর দৈর্ঘ্য হচ্ছে 3.8 কিলোমিটার। এই দেখুন না, ওই দিকটা হচ্ছে সব বাংলাদেশ, ওই দিকে দূরে। আর মেখলিগঞ্জ থেকে আমরা এলাম, তাহলে এই পিছন দিকটায় হচ্ছে হলদিবাড়ি। বাঁদিকে চাংড়ামান্ডা, ময়নাগুড়ি, ডান দিকে 3 বিঘা করিডর। এক মিনিট, আমাকে বিষয়টা কনফার্ম করতে দাও। এই ডান দিকে বাংলাদেশ, বাঁদিকে বাংলাদেশ। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে 3 বিঘা করিডর। এখন এই জায়গাটাকে বুঝতে হলে না, আপনাকে কিন্তু একটু মানচিত্রে চোখ রাখতে হবে। বিষয়টা দেখুন, আমি এখান থেকে আপনাদের কিছুটা বুঝিয়ে দিচ্ছি। এই দিকটা হচ্ছে বাংলাদেশ, ওই দেখুন বাংলাদেশের গাড়ি যাচ্ছে, বিজিবি দাঁড়িয়ে আছে, এই কাঁটাতারের ওখানে চাষও হচ্ছে ওদের। আবার এই যে দূরে গাড়িগুলো আসছে, এইটা হচ্ছে বাংলাদেশ। এই দিকটা হচ্ছে বাংলাদেশের দহগ্রাম, আঙরপোতা। আর এই দিকটা তো বাংলাদেশের মেন যেটা ভূখণ্ড, তার সঙ্গে কানেক্ট হচ্ছে। এদিকটা হচ্ছে পাটগ্রাম যাওয়ার রাস্তা। এখন বিষয়টা কেমন দেখুন, আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম ওই দিক থেকে। আমি এখন কোচবিহারে আছি, এই সোজা যদি আমি চলে যাই কোচবিহারের কুচলি বাড়ি। এইবার যদি ওদিকে বাংলাদেশ হয়, এদিকে যদি বাংলাদেশ হয়, মানে দহগ্রাম আঙরপোতা বাংলাদেশ, তাহলে দুটো ভূখণ্ড কিভাবে এক হবে? তাদের এদিকের বাংলাদেশের লোকেরা আর ওদিকের বাংলাদেশের লোকেরা একসাথে কি করে যোগাযোগ স্থাপন করবে? সেই কারণে 1982 সালে মাননীয় ইন্দিরা গান্ধী এবং মাননীয় মুজিবুর মহাশয়ের সঙ্গে সলা পরামর্শ হয়, বার্তালাপ হয়। তখন ঠিক করা হয় যে ইন্ডিয়া থেকে, আমাদের ভারতবর্ষ থেকে 3 বিঘা জমি দেওয়া হবে, যাতে ওদিকের বাংলাদেশের মানুষ এদিকের বাংলাদেশের মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে, যাতায়াত করতে পারে। সেই কারণে, আর এই জন্যই যেহেতু 3 বিঘা জমি এখান থেকে দেওয়া হয়েছিল, তাই এই করিডরের নাম 3 বিঘা করিডর। জলপাইগুড়ি থেকে শুরু করেছিলাম, তারপর কোচবিহার 3 বিঘা করিডর। কোচবিহার দেখে তারপরে আমরা এখানে এলাম। এইটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। তা আমরা ভেবেছিলাম যে জলদাপাড়ায় আজকে এসে আমরা প্রথমে সাফারি করে নেবো, জঙ্গল সাফারি করে তারপরে অন্যান্য যেসব জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব। কিন্তু যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে জঙ্গল বন্ধ। এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে গরুমারা এবং জলদাপাড়া এইগুলো কিন্তু প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। আর যদি বক্সায় যান তাহলে প্রতি মঙ্গলবার এটা কিন্তু বন্ধ থাকে।
আজকে আমরা ভেবেছিলাম যে এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাব। এবার যেহেতু আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ হয়েছে, আজকে আমরা টোটোপাড়া হয়ে আবার কোচবিহারের দিকে যাব, সেই কারণে আর এখানে খাচ্ছি না। তাই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, ওদের ভাষায় দেখো টোটবি কো লই। আচ্ছা, টোটো ভাড়া টোটবি কো লই। এই বিড়ালগুলো না খেয়ে দিয়ে মানে ছাগল কি সুন্দর সাজানো, দেখো এই সব পুরোনো বাড়ি, একদম একটু উঁচু উঁচু বাড়ি। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টোটোপাড়ার যে পিকনিক স্পট সেটা, মানে আমরা নিচ থেকে পাহাড়ের উপরে উঠে এলাম, এটাই হচ্ছে পিকনিক স্পট। তো এখানে কিন্তু আপনাকে পার্কিং দিতে হয়। যদি আপনি বাইক আনেন তাহলে 20 টাকা, যদি যেরকম গাড়ি করে আমরা এসেছি 60 টাকা, আর যদি আপনি পিকনিক করেন এখানে সারাদিন তাহলে 300 টাকা। তা এখন সকালের দিকে এসেছি, কেউ নেই, পার্কিংয়ের কোনো ব্যাপারই নেই। তা ওই দিকটায় হচ্ছে তোরসা নদী, খুব সুন্দর তোরসা নদীটাকে এখান থেকে দেখা যায়। আর এদিকের পাহাড়টা এটা হচ্ছে ভুটান। তা এখানে যারা ছিলেন তারা ওদিকের পাহাড়ে চলে যেতেন, ট্রেকিং এর রাস্তা আছে। আর এই যে উপজাতিটা আছে, এই উপজাতিটির এখন তো অনেক উন্নতি হয়েছে, ঘরবাড়িগুলোও দেখলাম বেশ ভালো। তবে ক্যামেরা করি না, মানে ওনাদের সামনে ক্যামেরা করাটা ঠিকও নয়, তো ওনারা একটু অপছন্দও করে এইগুলো। ভালো জল আছে, ভালো জল আছে, পরিষ্কার জল পুরো। জলদাপাড়া ন্যাশনাল পার্কে অনলাইনে টিকিট কাটা থাকলেও সন্ধেবেলায় 6টার সময় ফরেস্ট অফিসে সচিত্র পরিচয়পত্র সহ আপনার টিকিট একবার যাচাই করিয়ে নিতে হয়। ফলং গেটে যেখানে সাফারি করানো হয় সেখান থেকে খানিকটা এগোলেই ইউথ হোস্টেল, আর তার সামনেই হলো অরণ্য ট্যুরিজম প্রপার্টি। এর পাশেই ফরেস্ট অফিস ও সাফারির টিকিট কাউন্টার। আমরা এখন জলদাপাড়ায় আমাদের রিসর্টে আছি, যাচ্ছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে হাতি সাফারির জন্য। এই যে হাতি সাফারি আছে এটা একমাত্র সকালের দিকেই হয়, সকাল 6:30, 7:30 আর 8:30, এই 3টে স্লটে হাতি সাফারি করতে পারেন। আর জিপ সাফারি সকালে 2বার আর দুপুরের পর 2বার, এইভাবে জিপ সাফারি হয়। গরুমারা ও জলদাপাড়া ন্যাশনাল পার্কে সাফারি বুকিং করার জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির ওয়েবসাইটে আসতে হবে।
তারপর আপনার পছন্দ মতো ন্যাশনাল পার্কটি সিলেক্ট করে নেবেন আর আপনার সাফারি বুকিং করে নেবেন। যদি এলিফ্যান্ট সাফারি করেন জলদাপাড়াতে, তাহলে বুক হলং অপশানটি সিলেক্ট করবেন। আপনারা অফিস থেকেও সরাসরি টিকিট করতে পারেন, তবে পর্যটনের মরশুমে টিকিট পেতে কিন্তু অসুবিধা হবে। আসুন এবার খরচটা জেনে নেওয়া যাক। গতকালই আপনাদের বলেছি হাতি সাফারির জন্য ভারতীয়দের খরচ একজনের 1200 টাকা, আর আপনারা আপনাদের যে গাড়িটায় করে ফরেস্টের মধ্যে প্রবেশ করে সাফারির পয়েন্ট পর্যন্ত আসবেন তার এন্ট্রি ফি 480 টাকা, আর পুরো গাড়ির জন্য একটি গাইড নিতে হয়, তার খরচ 350 টাকা। হাতি সাফারি 1 ঘন্টার জন্য করানো হয়। এবার আপনাদেরকে জিপসি সাফারির খরচটা বলে দিচ্ছি। জলদাপাড়াতে জেপি, তিতি, শালকুমার আর চিলাপাতার 2টি রুটে জিপসি সাফারি করানো হয়। খরচ পড়ে পুরো গাড়ির জন্য 1400 থেকে 1500 টাকা। এর সাথে যোগ হবে ভারতীয় পর্যটকদের প্রতিজনের এন্ট্রি ফি 200 টাকা। যে গাড়িতে করে সাফারি পয়েন্ট পর্যন্ত আপনারা আসবেন তার এন্ট্রি ফি 480 টাকা, আর একটি পুরো গাড়ির জন্য গাইডের খরচ হচ্ছে 350 টাকা। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 6টায়, 7:30টায়, দুপুর 1:30-এ আর বিকেল 3টার সময় 1.5 ঘন্টার জন্য সাফারি করানো হয়। বছরের অন্যান্য সময়ে 30 মিনিট করে সাফারির সময় এগিয়ে দেওয়া হয়। আপনারা যদি দিনের শেষ ট্রিপে সাফারি করেন তাহলে ফোক ডান্সও দেখে নিতে পারবেন, যার জন্য খরচ হবে একজনের 50 টাকা। ওই যে গন্ডার গন্ডার ধর 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 সম্বর সম্বর সোমবার সোমবার দাদা একটু দাঁড়া। আমরা বক্সা টাইগার রিজার্ভে চলে এসেছি। তো জঙ্গল কিন্তু এখন বেশ ঘন, চারদিকটা দেখুন না কি সুন্দর, সবুজে সবুজ। সেই সামনেই হচ্ছে রেল লাইন, আর এইটা হচ্ছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার বক্সার। তা একটা রাস্তা সোজা চলে গেল ওই গুয়াহাটির দিকে, আসামের দিকে, আর ডান দিকে একটা রাস্তা ওই আলিপুরদুয়ারের দিকে ঢুকলো। তারপরে আমরা এই রাস্তাটা নিলাম। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আপনাকে আপনার গাড়ির নাম্বারটা দিতে হবে, আর যে কোনো একজনের আধার কার্ড দিতে হবে, আর এন্ট্রি ফি দিতে হবে। এখন এন্ট্রি ফি গাড়ির জন্য 480 টাকা, আর আপনাদের যতজন থাকবেন 150 টাকা করে। তো আমাদের 300 টাকা লাগলো। এটা 120 টাকা করে ছিল, আর যদি সাথে DSLR ক্যামেরা থাকে তার জন্য 200 টাকা। এই অবধি গাড়ি যাবে, তাই তো? ঠিক আছে, গাড়ি রাখার জায়গা তো ভালোই, খারাপ তো নয়। সান্তালা বাড়ি থেকে এখন আমরা লেফট চাকার দিকে যাচ্ছি। তা এখান থেকে একটা গাড়ি নিতে হবে, আমাদের গাড়ি যাবে না। তা সেটার খরচ হচ্ছে 500 টাকা। এই একটা গাড়িতে 4 জন ধরবে, তারপরে এই গাড়িটা ওখানে থাকবে, তারপর আমাদের ট্রেকিং শুরু হবে। এখন গাড়ির যাত্রাপথ হচ্ছে 2.5 কিলোমিটার, আর তারপরে লেফট চাকার যে ট্রেক সেটা হচ্ছে 3 কিলোমিটার। যে গাড়িটায় করে আমরা যাচ্ছি, এই যে গাড়িটা আছে, এই গাড়িটার কিন্তু মানে কোনো ফিক্স যে রেট বা ওখানে কোনো লেখা আছে বা চার্ট সেরকম কিন্তু কিছু নেই। তা গাড়িটা 500 টাকা দিলাম, আর যিনি একজন গাইড উঠলো তার জন্যও 500 টাকাই নিল। তা তারও কিন্তু কোনো কোথাও কিছু লেখা নেই যে ফিক্স রেট 500 টাকা, এরকম নয়। আচ্ছা, এই এতটা হচ্ছে 0 পয়েন্ট। এইখানটায় সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই যেখানটায় রেখে দিয়েছে। এইবার আমাদের 3 কিলোমিটারের ট্রেক শুরু। দেখ, একদম বাঁ দিকে যে নদীটা দেখছি রঞ্জু, ওটা কিন্তু জয়ন্তী নদী। হ্যাঁ, বক্সা থেকে বেরিয়েছে, তাই বক্সা।
ঠিক মাঝখানে একটা বালা, জয়ন্তী নদী। ভিউটা দেখো, এখন সময় হচ্ছে 1:25। আমরা ওই 12:35-এ আমরা শুরু করেছিলাম, মানে এখন এই যে ফোর্ট, তাহলে ওই 1 ঘন্টা। এই যে ফোর্ট, মানে ঠিক আমি এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার উচ্চতা 2844 ফুট। তা ভুটানের রাজারা তারা কিন্তু এখানে এসে থাকতেন। এখন এই ফোর্ট এত প্রাচীন, সঠিকভাবে বলা যাবে না যে এটা কবে নির্মাণ করা হয়েছিল। এখনো কিন্তু বেশ ভালো সংরক্ষণ হয়েছে, দেখুন ওই দিকটা তো খুব সুন্দরভাবে রেখেছে। ভালো লাগছে যে এত প্রাচীন ফোর্টে আসতে পেরেছি। পরিবেশটা তো এখানে মারাত্মক, দারুণ সুন্দর। এখন ভুটানের যে রাজারা ছিলেন তাদের সাথে এখানকার যে কোচ রাজারা ছিলেন তাদের মধ্যে প্রায়শই ঝামেলা হতো যে কার দখলে এই ফোর্ট থাকবে। আর চীন যখন তিব্বত দখল করে নেয় তখন তিব্বতের যে সন্ন্যাসীরা ছিলেন তারা এখানে এসে আশ্রয় নিয়েছিলেন, তারা লুকিয়েছিলেন, এই একটা ব্যাপার। আর প্রাচীন যে সিল্ক রুট, যে রেশম পথ, সেটা কিন্তু এখান থেকেই যেত, এর একটা অংশ ছিল, ঠিক আছে। আর 1865 সালে ইংরেজরা যখন এই দুর্গ দখল করে নেয় তখন তারা কি করে, যে যেহেতু এরকম চারপাশে পাহাড়, এখানে নিরাপত্তা ভালো হবে, সেই জন্য তারা এখানে কারাগার নির্মাণ করে। এখন তার নিরাপত্তা এত জোরদার ছিল যে আমাদের এই যে আন্দামানের সেলুলার জেল, তারপরেই এর স্থান ছিল। ভাবুন, এখানে আমাদের শ্রদ্ধেয় নেতাজিকে রাখা হয়েছিল। শুধু সে নয়, আরো অনেকে ছিলেন, যেমন কৃষ্ণপদ চক্রবর্তী, সতীশ পাকরাশি, কবি সুভাষ মুখোপাধ্যায় এখানে ছিলেন। এই ফোর্টে বন্দি করে রাখা হয়েছিল। এই যে কবি সুভাষ মুখোপাধ্যায়, তার একটা বই আছে, মেঘের গায়ে জেলখানা, সেখানে কিন্তু এর বিশদ বিবরণ পাওয়া যায়। আর ওই যে জেলটা আছে, ওইখানেই আমাদের নেতাজিকে রাখা হয়েছিল। এখন আমরা যাচ্ছি লেপচা খাতে। তা আমাদের যিনি গাইড দাদা ছিল উনি বললো যে লেপচা সম্প্রদায়ের মানুষরা থাকতেন, তাই ওই জায়গাটার নাম ছিল লেপচা গাঁ। তারপরে ওই মানে যেরকম হয়, শুনে শুনে একটু ভুল হয়, তা লেপচা খা হয়ে গেছে। বাপ্পাদা, ওই যে পাতাগুলো নিচে ঝরে ঝরে পড়ছে না, ওই পাতাটার নাম কি একবার জিজ্ঞাসা কর। ও, আমরা এসে গেছি। এখন 3:45, আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট, তাহলে 12:30, 1:30, 2:30, 2 ঘন্টা 35 শুরু করেছিলাম, 2 ঘন্টা 10 মিনিট। ফোন নাম্বার, থাকতে যদি চান থাকতে পারেন এইদিকে, এইটা, এই দেখুন, ওয়েলকাম আ লিটল ভুটান ইন ইন্ডিয়া। বাহ, এসে গেছি। আপনারা ওই যখন আসবেন সব কিছু ভালো করে জেনে নেবেন। তা ওনাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম, বেশিরভাগ রেট হচ্ছে 1000 টাকা, মানে থাকা খাওয়া নিয়ে এক একজনের 1000 টাকা। আর ওই সকালবেলার, মানে ধরুন আপনি দুপুরে এলেন, তাহলে দুপুরে খেলেন, সন্ধেবেলায় খাওয়া মানে স্ন্যাক্স, তারপর রাতের ডিনার, কতদিন সকালে চা, তারপরে ব্রেকফাস্ট, ওই হচ্ছে এক একজনের 1000 টাকা করে। এটা হচ্ছে 4 জনের, যদি মানে 4 জন আসেন তাহলে, আর যদি 2 জন আসেন তাহলে 1200 টাকা করে।
আমরা গতকাল যখন টাইগার রিজার্ভে প্রবেশ করেছিলাম, বক্সা টাইগার রিজার্ভে, তখন আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম। তো ওই রাস্তাটা দিয়ে আসার সময় টাইগার রিজার্ভে প্রবেশ করার আগেই একটা কাউন্টার আছে, সেখানে আমরা এন্ট্রি করেছিলাম 150 টাকা দিয়ে এক একজনের। আর আমাদের পুরো গাড়ির জন্য 480 টাকা বিকেল চার্জ নিয়েছিল, সেটা গতকালের জন্য। এখন প্রতিদিনই আপনাকে এটা করতে হবে। তো আমরা সকালবেলা এখন এখানে এলাম, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আমরা আবার 150 আমরা দুজন 300 টাকা দিলাম, আর গাড়ির জন্য 480 টাকা। এখন এখান থেকেই আপনারা কিন্তু সমস্ত সাফারির টিকিট করে নিতে পারেন। তো এখানে সাফারি হচ্ছে একটা কোর সাফারি, যার খরচ হচ্ছে 1750। আর একটা হচ্ছে আরো 3টে পয়েন্ট আছে, একটা হচ্ছে ওই ওয়াচ টাওয়ার, চুনিয়া ওয়াচ টাওয়ার আর ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার। 1550 টাকা পুরো গাড়ির জন্য, একটা গাড়িতে 6 জন। তাই এই ওয়াচ টাওয়ারটা কিন্তু আপনারা যাবেন, মানে কিছু দেখতে পান চাই নাই পান, পরিবেশটা এত সুন্দর। আর এই বক্সায় কিন্তু হাতির মানে এটা বেশি, দেখার সম্ভাবনাটা বেশি, জঙ্গলটা খুব গভীর, ভালো লাগবে। আর একটা হচ্ছে আমার পিছন দিকে একটা রাস্তা গেছে, এইটা, এই রাস্তাটা। এইটা কোথায় গেছে? এটা হচ্ছে পুকুরি লেক। পুকুরি লেকের জন্য খরচ হচ্ছে 950, গাইডের সব চার্জ সমেত। তো একটা গাড়িতে 6 জন। এই হচ্ছে পুকুরি লেক। যখন যাবেন একটু মুড়ি কিনে নিয়ে যাবেন, ওপরে লেকে অনেক বড় বড় মাছ আছে। আর একটা হচ্ছে গিয়ে মহাকাল মন্দির। তা মহাকাল মানে ছোট মহাকাল যেটা, বড় মহাকাল হচ্ছে একদম ভুটানে ট্রেক করে যেতে হয়, গুহার মধ্যে সেই স্যালাকটাইট স্যালাকমাইট ওইগুলো দেখা যায়। ছোট মহাকাল যাওয়ার জন্য খরচ হচ্ছে 1550, যেটা ওই ওয়াচ টাওয়ারেরই সমান খরচ। ওই একটা গাড়িতে 6 জন। আগে কি ছিল জানেন তো? আমি আগে যখন একবার এসেছিলাম সেই সময়টায় ওই এমনি যে লোকাল গাড়ি হতো সেগুলো করে মহাকাল যাওয়া যেত, তা 800 থেকে 1000 টাকায় পুরো গাড়ি হয়ে যেত। কিন্তু এখন আর সেই সব নেই, এখন পুরো ফরেস্টেরই গাড়ি নিয়েই আপনাকে ঘুরতে হবে। তো আমরা একটা গাড়ি বুকিং করে নিয়েছি। আমরা কোর সাফারি করব না, আমরা ওই 3টে পয়েন্ট মানে চুনিয়া ওয়াচ টাওয়ার, ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার, মহাকাল মন্দির আর পুকুরি লেক। ওয়াও, হ্যাঁ ভালোই উঠলো। কখন? কই? এই হ্যাঁ, এই সবেই গেছে। পায়ের ছাপ কি বিশাল! বাবারে, কোথা দিয়ে নিয়ে যাবে? হাতির খুব প্রিয় হচ্ছে চালতা, তো ওই চালতা বাগানে ঢুকেছে। আমরা 10 মিনিটের মতোই আমরা এসেছি। এইবার রাস্তা চড়াই, পরিবেশটা মারাত্মক। ছবি তুলবো কটা এইসব জায়গায়, ছবি কটা না তুললে হবে না। সব মুড়ি দিচ্ছে। একটু
20 টাকা, 5 বছর অবধি 10 টাকা, বড় বোট হলে 60 টাকা, ছোটদের 30 টাকা, 4 সিটার 200 টাকা। তুমি লাস্ট কবে দেখেছো কিছু এখানে? হ্যাঁ, প্রত্যেকদিন। আমি শুনেছি গ্রামের দিকে খুব আসে। খুব মানে সেই মানে আমরা থাকা মুশকিল। হ্যাঁ, আজকে তো তোমার বেড়াটা ভাঙে গেছে। হায় ভগবান। কালকে রাত্রে কি হয়েছে জানো? কি? একবারে দুই ভাই ওর লাইন বসলো তো হাতে হাতে একটা ছিল। হ্যাঁ, দৌড়ে এসে কি করতে ওদের না পায় বেড়া দিনে বেড়া এসে উঠায় নিয়ে চলে গেছে। হায় 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 হায়। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।